হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুজেনেসিস। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, সকলে সুস্থ থাকো এবং নিজের ফ্যামিলির দেখাশোনা করো এবং কোভিড গাইডলাইন্স মেনে চলো। আজকে তোমাদের সঙ্গে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। তো হোয়াট ইজ হেলথ? অ্যাকর্ডিং টু হু এর ডেফিনেশনটা কি দেওয়া আছে? সেই হু এর ডেফিনেশনটা দেওয়া আছে যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং। কেন এই তিনটে জায়গায় আমি রেড কালার দিয়েছি তার কারণ হচ্ছে হেলথ বলতে সবার প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথ মানে যে হেলথ সেটা না, ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল, এই তিন ধরনের হেলথ নেই আমাদের সম্পূর্ণ হেলথটা তৈরি হয়। তো সোশ্যাল ওয়েলবিং বলতে আমরা সমাজে নানা রকম মানুষের সঙ্গে কিভাবে ডিল করছি, ভালোভাবে কথা বলছি না খারাপভাবে কথা বলছি, আমি ঝগড়াঝাটি করছি কিনা, সেই সব ব্যাপার শান্তি বজায় রেখেছি কিনা, সেইটা হচ্ছে আমাদের সোশ্যাল ওয়েলবিং এর মধ্যে পড়ে। মেন্টাল হেলথ বলতে তোমরা সবাই বোঝো, আমি ডিপ্রেশনে আছি কিনা, আমি মনস্বস্ফূর্ত ভাবে আছি কিনা, আমার মেন্টালি প্রেশার আছে কিনা কোনো রকমের, সেই সব ব্যাপারগুলো চলছে। ফিজিক্যাল বলতে যা বোঝায় ফিজিক্যালি আমি ফিট আছি কিনা সেসব। তো এইসব নিয়ে আমাদের আজকে আলোচনা হবে হেলথ এবং ডিজিজ। দ্য ভেরিয়াস প্র্যাকটিস দ্যাট হেল্প ইন মেনটেনিং গুড হেলথ আর কল্ড হাইজিন। তা হাইজিন কি? আমাদের হেলথকে ভালো রাখার জন্য আমরা নানা রকমের পন্থা অবলম্বন করি। কেমন? আমরা রোজ স্নান করছি, আমরা সকালে উঠে ব্রাশ করছি, এবং বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আমরা স্যানিটাইজার ইউজ করছি। এইগুলো কি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এই পথগুলো অবলম্বন করছে। এটাকে বলা হয় হাইজিন। হেলথকে সুস্থ রাখার জন্য আমরা যে পন্থাগুলো অবলম্বন করি তাকে বলা হয় হাইজিন। হেলথ ইনক্লুডস বোথ পার্সোনাল অ্যান্ড কমিউনিটি হেলথ। হেলথ সাধারণত দু রকমের হয়। একটা পার্সোনাল, যা নিজস্ব হেলথ, মানে আমি সুস্থ আছি কিনা সেই ব্যাপারে। আর একটা হচ্ছে কমিউনিটি হেলথ। কমিউনিটি হেলথ বলতে আমার পারিপার্শ্বিক জায়গা, মানে আমি যেখানে আছি সেই জায়গাটা কিরকম, সেই জায়গার আশপাশটা কি নোংরা না পরিষ্কার। যদি নোংরা হয় তাহলে আমাদের হেলথটা ভালো থাকবে না। কারণ কি, দেখা গেল একটা আমি যেখানে বাড়ি সেখানে বেরিয়ে রাস্তার মধ্যে অনেক নোংরা পড়ে আছে, সেই নোংরাটার জন্য এফেক্ট হবে আশপাশে যত বাড়ি আছে, সেই সব বাড়িগুলো এফেক্ট হবে। তা তার জন্য কি হেলথে প্রবলেম হতে পারে, নানা রকম ডিজিজ ছড়াতে পারে তার মাধ্যমে। তা হেলথ দু রকমের আমরা জানতে পারলাম। নেক্সট, আওয়ার হেলথ ক্যান বি এফেক্টেড বাই ইনফেকশনস, জেনেটিক ডিসঅর্ডার অ্যান্ড লাইফস্টাইল। আমাদের হেলথ সাধারণত তিন রকম ভাবে এফেক্ট হতে পারে। হেলথের এফেক্টের যে কারণগুলো, সেই কারণগুলো কি কি হতে পারে? এক ইনফেকশন, এক জেনেটিক ডিসঅর্ডার, আর এক লাইফস্টাইল। জেনেটিক ডিসঅর্ডার যেমন কি ডাউন সিনড্রোম, কারো দেখা গেলো ডাউন সিনড্রোম হয়েছে, সেটা একটা জেনেটিক ডিসঅর্ডার। ইনফেকশন, দেখা গেল আমি কোথাও খেলছিলাম, খেলতে খেলতে গিয়ে পড়ে গেলাম, পড়ে গিয়ে কেটে গেছে, তার জন্য আমার টিটেনাস হয়ে গেছে, তা সেটা একটা ইনফেকশন হতে পারে। লাইফস্টাইল কি? ধরো আমি খুব ফাস্ট ফুড খেতে পছন্দ করি, তা ফাস্ট ফুড খাওয়ার জন্য কি হবে, ফাস্ট ফুডের মধ্যে যে অতিরিক্ত তেল থাকে, ফ্যাট থাকে, সেই তেল ফ্যাটগুলো আমার শরীরের মধ্যে ঢুকছে, তার জন্য কি হচ্ছে, আমার ওবেসিটি হচ্ছে, দেখা দিচ্ছে, বা কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে। তাই সেটা একটা আমাদের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে। নর্মালি দেখা যায় যারা শহরে, যা মডার্ন শহরে যারা বসবাস করে, তাদের এই লাইফস্টাইলের ওপর একটা এফেক্ট করছে। বা দেখা গেল আমি রাত্রেবেলা খুব দেরি করে ঘুমোচ্ছি, সকালে ঘুম তাড়াতাড়ি উঠে যাচ্ছি, ঠিক মতন আমরা কমপ্লিট যে স্লিপ সাইকেল সেটা কমপ্লিট হচ্ছে না, তার জন্য আমাদের মেন্টাল হেলথেও প্রবলেম হতে পারে। তো এই বিভিন্ন কারণগুলো থাক যে যার জন্য কি আমাদের হেলথে এফেক্ট হতে পারে। ঠিক আছে, হোয়াট ইজ এপিডেমিওলজি? এই টার্মটার মানেটা কি? এপিডেমিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট ইনভেস্টিগেটস অল দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিজিজ অ্যান্ড ডিসঅর্ডার। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা করোনার। বিভিন্ন রাজ্যে করোনা যে পেশেন্ট আছে সেরকম সংখ্যা, কোথায় করোনার কেস বেশি কোথায় করোনার কেস কম, সেটা সংক্রান্ত এই ছবিটা আমার এখানে দেওয়া আছে। এই যে বিভিন্ন যে দেখা যাচ্ছে যে কোথাও বেশি হচ্ছে, কোন একটা রাজ্যে বেশি কোন একটা রাজ্যে কম। তা এই যে আমরা যে স্টাডিটা করে পাচ্ছি, কি স্টাডি করছি, দেখা যাচ্ছে সেখানে লোক সংখ্যা, পপুলেশনটা বেশি, কেন এই করোনাটা সেখানে বেশি হচ্ছে,
কোথায় কোথায় বেশি হচ্ছে, এই যে টোটাল যে আমরা একটা স্ট্যাটিস্টিক্স পাই, সেটা আমরা এপিডেমিওলজির মাধ্যমে পাই। দেখা যাচ্ছে যে কোথাও এক জায়গায় তারা হাইজিন মেনটেন করে চলছে, সেই যে কারণে সেই পার্টিকুলার রিজেন্সে দেখা গেল একটা রোগের, ধরে নিলাম করোনা, সেই রোগটার প্রকোপটা বেশি, আবার কোথাও কম। তাই এই যে টোটাল স্টাডি করে দেখা যাচ্ছে যে যারা ঠিকঠাক ভাবে মেনটেন করে চলছে সেখানে করোনার প্রকোপ কম, যেখানে মেনটেন করে চলছে না তারা সেখানে প্রকোপটা বেশি। এই যে স্টাডির মাধ্যমে আমরা এই ব্যাপারে জানতে পারছি, এটাকে বলা হয় এপিডেমিওলজি। নেক্সট হচ্ছে ইটিওলজি, স্টাডি অফ কজেস অফ ডিজিজ। কোন একটা ডিজিজ হয়েছে, সেই ডিজিজটা কেন হয়েছে, কি কারণ, কি জন্য এই ডিজিজটা হয়েছে, এই সংক্রান্ত যে স্টাডি হয় তাকে বলা হয় ইটিওলজি। বলে রাখি এখানে একটা টার্ম হয় প্যাথোফোবিক। প্যাথোফোবিক মিনস কারো কারো দেখা যায় যে সে ডিজিজ নিয়ে, তার ডিজিজ হয়নি কিন্তু তাও ভয় হচ্ছে যে তার ডিজিজ হয়ে গেছে। এরকম অনেকের থাকে যে আমরা আশেপাশে দেখলে দেখতে পাবো যে তার কোনো একটা অসুখ নেই কিন্তু সে মনে করছে তার অসুখ হয়েছে বা অসুখ হয়েছে, বারবার ভয় পাচ্ছে, একটা প্যানিক তৈরি হচ্ছে, তাকে বলা হয় প্যাথোফোবিক। প্যাথোফোবিক মানে ইরেশনাল ফিয়ার অফ ডিজিজ। ঠিক আছে, প্যাথোফোবিক মিনস ইরেশনাল ফিয়ার অফ ডিজিজ। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ ডিজিজ? ডিজিজ কাকে বলবো আমরা? ডিজিজ ইজ এ কন্ডিশন অফ বডি অর এ পার্ট অফ ইট ইন হুইচ ফাংশনস আর ডিস্টার্ব অর ড্যামেজ। যদি বডি দেখা গেল কোনো একটা পার্ট বা বডি ঠিকঠাকভাবে ফাংশন করছে না, অথবা দেখা গেল ড্যামেজ হয়ে গেছে, দেখা গেলো আমি জল ঠিকঠাক করে খাচ্ছি না, তার জন্য দেখা গেল আমার কিডনিতে প্রেশার পড়েছে, কিডনিটা ঠিকঠাক করে ফাংশন করছে না, অথবা দেখা গেল আমার কোনো একটা রোগজনিত কারণের জন্য আমার কোনো একটা বডির পার্ট বিকল হয়ে গেল। তাই এই যে বিকল হয়ে গেল বডিটা, এবার আমার কি বডি ঠিকঠাক করে ফাংশন করছে না, বা হোল বডিও হতে পারে, সেটা কোনো একটা পার্টও হতে পারে, তাকে কি বলবো আমরা? ডিজিজ বলবো। এক কথায় যদি বলি, ডিজিজ মানে ম্যাল ফাংশন। ঠিকঠাক ভাবে যদি বডি কাজ না করে তাহলে সেটাকে বলা হবে ডিজিজ। ঠিক আছে, তা ডিজিজ লিটারালি মিনস নট অ্যাজ ইজ। ইন দ্য আদার ওয়ার্ডস, disease may be defined as disorder in physical, physiological, psychological, social state of a person caused due to nutritional deficiency, physiological disorder, genetic disorder, pathogen, any other reasons। বিভিন্ন কারণে কি হতে পারে? ডিজিজ হতে পারে। সেটা ফিজিওলজিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে। দেখা গেল কেউ সারাক্ষণ নানা রকম প্রেশারে আছে, মেন্টাল প্রেশারে আছে, তার দেখা যাচ্ছে কি সেই প্রেশারের জন্য মেন্টাল স্ট্রেস বেড়ে যাচ্ছে। সোশ্যাল স্টেট, দেখা গেলো নিউট্রিশনাল প্রবলেম, কারোর দেখা গেল পোর, সে খুব গরিব, সে গরিব হওয়ার জন্য সে ঠিকঠাক করে নিউট্রিশন নিতে পারছে না, সে নিউট্রিশন না নেওয়ার জন্য ম্যাল নিউট্রিশন দেখা দেবে। বা অনেক সময় দেখা যায় অতিরিক্ত নিউট্রিয়েন্টস পাওয়ার জন্য কিন্তু ডিজিজ হয়। যেমন এক্সাম্পল দিয়ে একটা, যে দেখা গেল যে আমি অতিরিক্ত ভিটামিন খেয়ে নিলাম, অতিরিক্ত ভিটামিনও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক, যাকে হাইপার ভিটামিনোসিস বলা হয়। ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার আমি আগেই বলেছি, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, এগুলো সব জেনেটিক্যাল ডিসঅর্ডার। প্যাথোজেন, প্যাথোজেন কোনো একটা প্যাথোজেন অ্যাটাক করলো, সেই প্যাথোজেনের মাধ্যমে কোনো ডিজিজ হলো, ধরে নিলাম প্লাজমোডিয়াম ভাইরাস, সেই প্লাজমোডিয়াম ভাইরাস প্যাথোজেনটার জন্য কি হচ্ছে? আমাদের ম্যালেরিয়া রোগটা হচ্ছে, সেই জন্য যে ডিজিজ হচ্ছে। তাই এরকম ডিফারেন্ট কারণ হতে পারে ডিজিজের জন্য। ঠিক আছে, ডিজিজ হওয়ার জন্য। নেক্সট, ডিজিজ কজিং এজেন্ট। ডিজিজ যে হবে তার কতগুলো এজেন্ট থাকে, সেই এজেন্টগুলো কি কি? ফিজিক্যাল এজেন্ট, বায়োলজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, মেকানিক্যাল এজেন্ট, নিউট্রিশনাল এজেন্ট। তা প্রথমে আসি ফিজিক্যাল এজেন্ট সম্পর্কে। ফিজিক্যাল এজেন্ট হলো কোনো একটা জায়গার টেম্পারেচার, হিউমিডিটি, প্রেশার, রেডিয়েশন, সাউন্ড, এইসবের উপর ডিপেন্ড করে যদি কোনো রকমের ডিজিজ হয় সেটাকে বলবো ফিজিক্যাল এজেন্টের জন্য সেই ডিজিজটা হয়েছে। যেমন ধরো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা সবাই, যে খুব গরম পড়েছে, গরমে ঘামছে, অতিরিক্ত গরমের জন্য দেখা যাচ্ছে তার কি হচ্ছে? শরীর খারাপ হয়ে গেছে। বা দেখা গেলো এই যে পরের ছবিটা দেখা দিয়েছে যে অতিরিক্ত ঠান্ডা লেগেছে, অনেক সময় অতিরিক্ত ঠান্ডার জন্য হাইপোথার্মিয়া, তাই এটা কি টেম্পারেচারের জন্য হচ্ছে। রেডিয়েশন, রেডিয়েশন দেখতে পাবে যে অতিরিক্ত রেডিয়েশন, যেমন যেমন এক্স রে, এক্স রে কি করে? অতিরিক্ত যদি এক্স রে রশ্মি আমাদের শরীরের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষতি করে, স্কিনের ক্ষতি করতে পারে। হিরোশিমা নাগাসাকির কথা আমরা সকলেই জানি, সেখানে কি হয়েছিল? সেখানে অ্যাটম বোম পড়েছিল, সেই অ্যাটম বোমের থেকে যে রেডিয়েশনটা, ঠিক আছে,
সেই অ্যাটম বোমের রেডিয়েশনের জন্য দেখা যায় পরবর্তীকালে নানা রকমের ডিজিজ হয়, মেনলি স্কিনের ডিজিজ হয়, স্কিন ক্যান্সার হয়, তাছাড়াও অন্যান্য জেনেটিক ডিজিজও হয়। এছাড়াও সাউন্ড, সাউন্ড যদি দেখা যাচ্ছে খুব বেশি সাউন্ড, সাউন্ডের জন্য কি হচ্ছে আমাদের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে আমাদের কানে প্রবলেম হতে পারে, আমাদের কানে কম শুনতে পারি। আর কি হতে পারে, আমাদের মেন্টালি একটা স্ট্রেস পড়তে পারে। অতিরিক্ত দেখা যাচ্ছে আমার কানের সামনে প্রচন্ড জোরে লাউড স্পিকার বাজছে, সেই লাউড স্পিকার বাজার জন্য কি হচ্ছে, সেই লাউড স্পিকার বাজার জন্য আমার মেন্টালি একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো এইসবগুলো থাকে কি, এইসব সবই হচ্ছে ফিজিক্যাল এজেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট বায়োলজিক্যাল এজেন্ট। বায়োলজিক্যাল এজেন্ট বলতে কি, বায়োলজিক্যাল এজেন্ট যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, প্রোটোজোয়া। ব্যাকটেরিয়া তোমরা সকলেই জানো, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া অনেক ধরনের ব্যাকটেরিয়া হয়, তা সেই সম্পর্কে আমরা পরবর্তীকালে জানবো। আজকে আমাদের টপিক যেটা সেটা নিয়ে আমরা ডিসকাস করবো ব্যাকটেরিয়া, পরবর্তীকালে ব্যাকটেরিয়া নিয়ে আলাদা করে আমি একটা ভিডিও বানাবো। তা ব্যাকটেরিয়া সংক্রান্ত ডিজিজ হতে পারে যেমন ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার জন্য কি হচ্ছে, কলেরা ডিজিজটা হচ্ছে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যার জন্য টিবি রোগটা হচ্ছে। ফাঙ্গাস, এই ফাঙ্গাসের জন্য অনেক সময় দেখা যাচ্ছে না আমাদের নানা রকমের ডিজিজ হয়, যেমন রিং ওয়ার্ম হচ্ছে। বর্তমানে ফাঙ্গাসের জন্য একটা ডিজিজ আমাদের সবার সামনে এসছে, মিউকরমাইকোসিস। এটা কি একটা ফাঙ্গাল ডিজিজ। ঠিক আছে, ভাইরাস নিয়ে আশা করছি তোমাদের সকলেই পরিচিত এখন এই ব্যাপারটা সম্পর্কে, ভাইরাস ঘটিত রোগ আমাদের সামনে বর্তমানে যেটা আমাদের একটা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়ে আছি আমরা, করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসের জন্য কোভিড হচ্ছে। ঠিক আছে, আর এছাড়াও অনেক রকমের ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, তার জন্য আমাদের ফ্লু হচ্ছে। নেক্সট হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়ার জন্য, প্রোটোজোয়া হচ্ছে আদ্য প্রাণী, যেমন হচ্ছে অ্যামিবা এক ধরনের আদ্র প্রাণী, ইউগ্লিন এক ধরনের আদ্র প্রাণী। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নামটা তোমরা শুনেছো অনেকেই বা নাও শুনতে পারো। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য কি হয়, ম্যালেরিয়া রোগটা। তো এটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত একটি রোগ। ঠিক আছে, এই চারটে জিনিস কি পড়ে, এই চারটে জিনিস পড়ছে হচ্ছে বায়োলজিক্যাল এজেন্টের মধ্যে পড়ে। নেক্সট কেমিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্টকে সাধারণত আমরা দুভাবে ভাগ করি, একটা এক্সোজেনাস আর একটা এন্ডোজেনাস। এন্ডোজেনাস বলতে যা আমাদের শরীরের ভেতরে তৈরি হয় তাকে বলবো আমরা এন্ডোজেনাস, যেমন হরমোন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, এটসেট্রা। হরমোন আমাদের শরীরের জন্য যেমন উপকারী, বা আমাদের শরীরের জন্য কি বলবো, যে আমাদের শরীরের জন্য দরকারি এটা খুব। ঠিক আছে, হরমোন ছাড়া নানা রকমের ফাংশন হবে না। আবার হরমোন যদি মাত্রার থেকে বেশি ক্ষরণ হয় অথবা কম ক্ষরণ হচ্ছে, তাহলেও কিন্তু ক্ষতি করে। যেমন একটা উদাহরণ দিই, হরমোন যদি অতিরিক্ত ক্ষরণ হয়, জিএইচ হরমোন, গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন যদি অতিরিক্ত ক্ষরণ বেশি হয় তাহলে কি হবে, জাইগান্টিনিজম দেখা যায়। আবার যদি কম ক্ষরণ হয় তাহলে কি হবে, বামনত্ব বা ডোয়ার্ফিজম দেখা দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডটা বেড়ে গেলে আমাদের শরীরে একটা মাত্রা থাকে, সেই মাত্রার থেকে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে আমাদের যে প্রবলেমটা হয় যেটাকে বলে গাউট, আমাদের নি জয়েন্টে পেইন হচ্ছে, আমরা অনেক সময় এটাকে বলি বাতের ব্যথা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্সোজেনাস। এক্সোজেনাস বলতে যেটা বাইরের থেকে, যে কেমিক্যাল গুলো বাইরের থেকে এফেক্ট করছে, পলিউট্যান্ট এক কথায়। কেমন হতে পারে, ধরো হচ্ছে পোলেন গ্রেন। পোলেন গ্রেন কি হচ্ছে, এটা বাতাসে উড়ে উড়ে আসছে, যেটা আমরা ইনহেল করছি, ইনহেল করার জন্য কি হচ্ছে অনেকের দেখা যায় অ্যাজমার প্রবলেম হয়। তাই এটা কি হচ্ছে এক্সোজেনাস কেমিক্যাল এজেন্টের একটা এক্সাম্পল। নেক্সট মেকানিক্যাল এজেন্ট। মেকানিক্যাল ফোর্স হুইচ রেজাল্ট ইন ইনজুরি। মেকানিক্যাল ফোর্সের জন্য আমি কাউকে ধাক্কা মারছি, কাউকে বাড়ি মারছি, বা দেখা গেল আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই একটা মেকানিক্যাল ফোর্স। এই মেকানিক্যাল ফোর্সের জন্য যে ইনজুরিটা হচ্ছে সেটাকে বলবো, সেটাও এক ধরনের ডিজিজ করছে। সেটা ফ্র্যাকচার হতে পারে বা আমার বোন ডিসলোকেট হতে পারে। এখানে একটা ছবি দিচ্ছি, ছবিটা দেখা যাচ্ছে ইনি একজন ডাব্লিউডাব্লিউ প্লেয়ার, রেসলিং করে, দেখা যাচ্ছে যে আমরা কারোর সঙ্গে মারপিট করছি, তা মারপিটের কারণে কি হচ্ছে, দেখা গেল আমাদের বোন ভেঙে গেছে, তা সেটাও কিন্তু মেকানিক্যাল এজেন্টের মধ্যে পড়বে। ঠিক আছে, নেক্সট নিউট্রিশনাল এজেন্ট। এই ছবিটা দেখো তোমরা সবাই, ছবিটা দেখে কি বুঝতে পারছো, এখানে একটা বার্গার বা ফাস্ট ফুডের ছবি দেওয়া আছে। সেই ফাস্ট ফুডটা খাওয়ার জন্য দেখা যাচ্ছে এই যে একজন প্রথমে লোক ছিল, সেই লোকটার আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়ে এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, তো অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার জন্য কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে, শরীরের কোলেস্ট্রল, ফ্যাটের মাত্রা বেড়ে যাচ্ছে, তা সেটা কিন্তু নিউট্রিশনাল এজেন্টের মধ্যে পড়ছে।
অথবা অনেক সময় এরকমও দেখা যায় যে খুব গরিব লোক, তার কি হয়েছে, সে খাবার কম পাচ্ছে, ঠিকঠাক মতন খাবার পাচ্ছে না, পুষ্টি পাচ্ছে না, ম্যাল নিউট্রিশনের প্রবলেম হচ্ছে, তারও কিন্তু ডিজিজ দেখা দেবে। অনেক সময় দেখা যাচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, যার জন্য ছোটদের অনেক সময় রিকেট রোগ হয়। ঠিক আছে, সেই রিকেট রোগটা কি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য, সেটাও কিন্তু নিউট্রিশনাল এজেন্ট। ঠিক আছে, নেক্সট নেক্সট টাইপস অফ ডিজিজ। কত ধরনের ডিজিজ হতে পারে? সাধারণত আমরা ডিজিজকে দু রকম ভাবে ভাগ করবো, একটা হচ্ছে কনজেনিটাল ডিজিজ, একটাকে বলে অ্যাকোয়ার্ড ডিজিজ। তো কনজেনিটাল ডিজিজটা কি? যেটা আমাদের জন্ম থেকেই যে ডিজিজটা থাকে তাকে বলবো কনজেনিটাল ডিজিজ। আর অ্যাকোয়ার্ড মানে যেটা আমাদের আগে ছিল না, জন্মাবার পরে কোনো একটা কারণবশত, যে আগে যে এজেন্টগুলো বললাম, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, বায়োলজিক্যাল এজেন্ট, সেইগুলোর মাধ্যমে বা কোনো প্যাথোজেনের মাধ্যমে কোনো একটা ডিজিজ হয়েছে, সেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ডিজিজ। অ্যাকোয়ার্ড মানে আমি আরোহণ করলাম একটা বাইরে থেকে। কনজেনিটাল ডিজিজের এক্সাম্পল কি হতে পারে? অনেক সময় দেখা যায় যে কোনো একটা বাচ্চা হয়েছে ছোটবেলায়, সে বাচ্চাটা দেখা গেল হার্টে ফুটো নিয়ে জন্মেছে, তা সেটা তার কিন্তু কনজেনিটাল ডিজিজ। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে ডাউন সিনড্রোম হচ্ছে, সেটাও কিন্তু তার কনজেনিটাল ডিজিজের মধ্যে পড়বে। অ্যাকোয়ার্ড ডিজিজ কি? অ্যাকোয়ার্ড ডিজিজকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আর একটা নন কমিউনিকেবল। নাম শুনে তোমরা বুঝতে পারছো যে কমিউনিকেবল আর একটা নন কমিউনিকেবল। কমিউনিকেবল মানে কমিউনিকেট করতে পারছি আমরা, ঠিক আছে। আর নন কমিউনিকেবল মানে কি? যেটা কমিউনিকেশনের মাধ্যমে হচ্ছে না। কমিউনিকেবলের এক্সাম্পল যদি বলি, ধরো কমিউনিকেবল ডিজিজ, সেই কমিউনিকেবল ডিজিজ নিয়ে আজকে আমরা পড়বো। ধরো বর্তমান পরিস্থিতিতে করোনা একজনের হয়েছে, সে একজন ব্যক্তির করোনা ইনফেক্টেড, সে কি চান, সে কোথাও একজন মার্কেটে গেল, সে মাস্ক পরেনি, কিছু পরেনি, সে যখন হাঁচি বা কাশলো, তার মাধ্যমে যে ডিজিজটা স্প্রেড হলো, এটা কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল। বা ধরো আমার সর্দি লেগেছে, নর্মাল ফ্লু হয়েছে, এবার কি করছি, আমি হাঁচি দিলাম, এবার আমার পাশে যে ব্যক্তি থাকবে তারও কি হচ্ছে, দেখা গেলো হাঁচির ড্রপলেট তার গায়ের মধ্যে গিয়ে পড়লো, তাহলে কি এটা ট্রান্সমিশন হলো। সেই ট্রান্সমিশনের জন্য তার কিন্তু সেই ডিজিজটা হয়ে যেতে পারে। এই কারণে আমরা অনেক সময় বলি যে হাঁচি বা কাশির সময় মুখে এইভাবে দিয়ে হাঁচতে হয় বা কাশতে হয়, বা একটা রুমাল থাকলে রুমালটা চেপে নিয়ে তারপরে হাঁচি কাশি করতে লাগে। নন কমিউনিকেবল ডিজিজটা কি? নন কমিউনিকেবল ডিজিজ যেটা ডু নট স্প্রেড ফ্রম ডিজিজ পার্সন টু হেলদি পার্সন। মানে ধরো আমার কোনো একটা ডিজিজ হয়েছে, সেই ডিজিজটা আমি যদি কারোর পাশেও যাই, ঠিক আছে, তা আমার থেকে তার হবে না কখনো, সেটা হচ্ছে নন কমিউনিকেবল। এক্সাম্পল যদি বলি, ধরো হচ্ছে আমার ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হওয়ার জন্য কি হচ্ছে, আমার রাতকানা রোগটা হয়েছে। সেই এই ভিটামিন ডেফিসিয়েন্সি হওয়ার জন্য যে রাতকানা হলো, এবার আমি যদি কারোর পাশে যাই, তার কিন্তু রাতকানা রোগটা হবে না, তাহলে এটা কি নন কমিউনিকেবল। বা ধরো আয়োডিনের অভাব হয়েছে আমার শরীরে, তার জন্য দেখা গেলো আয়োডিনের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে গয়টার। গয়টার আমার হলে আমার তো কিন্তু পাশের জন্য ছড়াবে না। তাই এইগুলো কি নন কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল। নন কমিউনিকেবল ডিজিজ দেখো, ডিজেনারেটিভ টিস্যুস কজ ডিউ টু ম্যালফাংশন অফ ভাইটাল বডি অর্গান। কোন একটা ভাইটাল বডি অর্গান, সেই বডি অর্গানটা ধরো হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট ফেলিয়ার হয়ে গেছে, সেই অর্গানটা ফেলিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। ডেফিসিয়েন্সি ডিজিজ বলতে নিউট্রিশনের কারণে, ল্যাক অফ নিউট্রিশন, সেটা ভিটামিন হতে পারে, প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস, যে কোনো কিছু ডেফিসিয়েন্সি হলে যে ডিজিজটা হবে সেটাকে বলা হয় ডেফিসিয়েন্সি ডিজিজ। এটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করবো পরের ভিডিওতে। একটা এক্সাম্পল দিয়ে রাখি আমি, ধরো মিনারেল, আয়রনের অভাব হয়েছে, আয়রনের অভাবে যে ডেফিসিয়েন্সি ডিজিজটা হয় সেটার নাম কি? অ্যানিমিয়া। মানে আয়রনের অভাবে আমাদের নর্মালি কি হয়, আমাদের রক্তে হিমোগ্লোবিনের কি মাত্রাটা কমে যায়, যার জন্য কি হবে, সে সারাক্ষণ কি হবে, সারাক্ষণ সে একটা লেথার্জি ভাব থাকবে। এই যে ডিজিজটা, যেটাকে বলা হয় অ্যানিমিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যালার্জিস কজ ডিউ টু হাইপার সেন্সিটিভিটি অফ দ্য বডি সার্টেন ফরেন সাবস্টেন্স। অনেকে দেখা যাচ্ছে যে ডাস্ট অ্যালার্জি থাকে, ধুলোবাড়ির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তার দেখা গেলো হাঁচি হচ্ছে বা স্কিন র্যাশ দেখাচ্ছে, এটা কি? অ্যালার্জির মধ্যে। আবার অনেক সময় অনেকের ফুড ঘটিতও অ্যালার্জি থাকতে পারে। দেখা যায় যে অনেকে চিংড়ি মাছ খাচ্ছে, চিংড়ি মাছের জন্য অ্যালার্জি তৈরি হয়েছে, তাই এরকম থাকে। আমার যেমন নর্মালি আছে, আমি বেগুন খেতে পারি না, বেগুন খেলে বেগুনের জন্য আমার
অ্যালার্জি হয়, বেগুনের জন্য কি হচ্ছে আমার জিভে প্রবলেম হচ্ছে, ঠোঁটে প্রবলেম হয়, সেটা হচ্ছে আমার অ্যালার্জি আছে, হাইপার সেন্সিটিভিটি। ঠিক আছে। ক্যান্সার, নেক্সট হচ্ছে ক্যান্সার কজ ডিউ টু আনকন্ট্রোল গ্রোথ অফ সেল টিস্যুস। নর্মালি কি হয়, সেল যখন একটা থেকে আরেকটা তৈরি হয় একটা কন্ট্রোলড ওয়েতে হয়। ঠিক আছে। এবার অনেক সময় দেখা যায় যে কোনো কারণে বাইরের ফ্যাক্টরের জন্য হতে পারে বা ইন্টারনাল ফ্যাক্টরেও হতে পারে, যার জন্য কি হয় যে সেলটা আনকন্ট্রোলড ওয়েতে তৈরি হচ্ছে, একটার পর একটা মানে আনকন্ট্রোল পরপর পরপর তৈরি হচ্ছে, তৈরি হয় একটা গুচ্ছিত ভাবে তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় ক্যান্সার। ঠিক আছে, যাকে বাংলায় বলে কর্কট রোগ বলা হয়। নেক্সট হচ্ছে আদার ডিজিজ কজ ডিউ টু ফিজিক্যাল এজেন্ট অর মেনি আদার, আরো আদার ডিজিজ যেগুলো আছে সেগুলো। ঠিক আছে। নেক্সট মোডস অফ স্প্রেড অফ কমিউনিকেবল ডিজিজ, তোমাদের সঙ্গে আগেই বলেছি কমিউনিকেবল ডিজিজ কাকে বলে। এবার কমিউনিকেবল ডিজিজ কিভাবে স্প্রেড হয়, নর্মালি দু রকম ভাবে কমিউনিকেবল ডিজিজ স্প্রেড হয়, একটা ডাইরেক্ট ট্রান্সমিশন আর একটা ইনডাইরেক্ট ট্রান্সমিশন। মানে ডাইরেক্ট বলতে একজনের থেকে আরেকজনের ডাইরেক্ট হবে, আর একটা হবে ইনডিরেক্ট, মানে একজনের অসুখ হয়েছে তার থেকে আরেকজনের অসুখ হবে কোনো একটা ভায়া মাধ্যম থাকে, সেটা হচ্ছে ইনডিরেক্টলি। ঠিক আছে। The direct transmission means the pathogen of disease infect a healthy person directly without an intermediate agent. কোনো এজেন্ট থাকবে না, ডাইরেক্ট আমার হয়েছে কোনো একটা ডিজিজ, সে আমার থেকে আমার পাশে যে আছে তার একদম ডাইরেক্ট হয়ে গেল, সেই ডিজিজটাকে বলা হবে ডাইরেক্ট ট্রান্সমিশন। আর যদি দেখা গেল যে আমার হয়েছে কোনো একটা ডিজিজ, সেই ডিজিজ থেকে আমার পাশে যে আছে তার হচ্ছে না ওইভাবে, কিন্তু তার একটা ইন্টারমিডিয়েট এজেন্ট থাকছে, তাহলে সেটাকে বলবো ইনডিরেক্ট ট্রান্সমিশন। তা ডাইরেক্ট ট্রান্সমিশন অনেক রকম ভাবে হতে পারে, কিরকম ভাবে হতে পারে দেখা যাক। ইট ক্যান টেক্স প্লেস বাই ভেরিয়াস মিনস সাচ অ্যাজ ডিরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য ইনফেক্টেড পার্সন অ্যান্ড হেলদি পার্সন, ড্রপলেট ইনফেকশন, কন্ট্যাক্ট উইথ কন্টামিনেটেড সয়েল, অ্যানিমাল বাইট অ্যান্ড থ্রু প্লাসেন্টা। এই 5 রকম ভাবে আমাদের ডিরেক্ট ট্রান্সমিশন হয়ে থাকে। ঠিক আছে। তা সবার প্রথমে ডিরেক্ট ট্রান্সমিশনে যেটা বলেছি সেটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য ইনফেক্টেড পার্সন অ্যান্ড হেলদি পার্সন। ধরো কারোর চিকেন পক্স হয়েছে, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে কারোর হচ্ছে চিকেন পক্স হয়েছে, এবার সেই ব্যক্তিটি যখন চিকেন পক্স হয়েছে যদি তার সঙ্গে আমি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসি, তার থেকে কি হবে, আমার পক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, যদি আমার আগে না পক্স হয়ে থাকে, পক্সের একটা ব্যাপার আছে যে পক্স সাধারণত একবার যদি কারোর হয় তাহলে তার শরীরে ইমিউনিটি তৈরি হয়, তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, সেই জন্য দ্বিতীয়বার হওয়ার চান্স খুব কম থাকে। এমনটা না যে হবে না, কিন্তু হওয়ার চান্সটা কম থাকে। এবার দেখা গেল একজনের পক্স হয়েছে আর একজন ব্যক্তি আছে যার পক্স কোনোদিনও হয়নি, এবার সে যদি তার সংস্পর্শে আসে তাহলে তার কিন্তু পক্স হয়ে যাওয়ার, চিকেন পক্স হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এখানে কতগুলো ডিজিজের নাম দিয়ে দিছি যেটা ডাইরেক্ট ট্রান্সমিশনের মধ্যে পড়ে, চিকেন পক্স, স্মল পক্স, সিফিলিস। এই সিফিলিস কিন্তু এক ধরনের এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলা হয়। রিংওয়ার্ম হচ্ছে কি ফাঙ্গাস ঘটিত রোগের মধ্যে পড়ে। ঠিক আছে। রিংওয়ার্ম দেখা গেল একজনের রিংওয়ার্ম হচ্ছে, তার গামছা বা জামা কাপড় কোনো রকম সেইটা আমি ইউজ করছি, তোয়ালা ইউজ করছি, তাহলে সেখান থেকে কিন্তু আমার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অ্যাথলিট ফুড এটসেট্রা। নেক্সট হচ্ছে ডাইরেক্ট ট্রান্সমিশন যেটা ড্রপলেটের মাধ্যমে হচ্ছে, আমার সর্দি হচ্ছে, ঠিক আছে, বা আমার ইনফ্লুয়েঞ্জা হচ্ছে বা আমার কোল্ড হচ্ছে, এবার দেখা গেলো আমি নাকে হাত না দিয়ে বা কোনো রুমাল চাপা না দিয়ে আমি ডাইরেক্ট হাঁচি দিলাম, এবার হাঁচির মাধ্যমে দেখা যায় যে অনেক ড্রপলেট বেরোয়, সেই ড্রপলেটটা যদি কারোর মধ্যে পড়ে তাহলে তার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা থেকেই যায়। যদি তার ইমিউনিটি দেখা গেলো খুব স্ট্রং তাহলে তার নাও হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে। এখানে কতগুলো ড্রপলেট ইনফেকশনের এক্সাম্পল দেওয়া আছে, ইনফ্লুয়েঞ্জা, মেজেলস যেটাকে হাম বলি আমরা, কোল্ড। ঠিক আছে। নেক্সট, কন্ট্যাক্ট উইথ কন্টামিনেটেড সয়েল। এইবার অনেক আমাদের সয়েলের মধ্যে কি থাকে, অনেক ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, স্পোর এসব থাকে। ঠিক আছে। এইবার সেই দেখা গেল আমি মাটির মধ্যে খেলাধুলা করছি, তারপরে কি হচ্ছে, কেটে গেল, কেটে যাওয়ার জন্য সেখানে যে স্পোর বা বা ব্যাকটেরিয়াগুলো থাকছে সেই কাটার মাধ্যমে আমার শরীরের মধ্যে চলে আসছে, তাহলে কিন্তু আমাদের ডিজিজ হয়ে যেতে পারে। এখানে একটা ভালো ছবি দিয়েছি আমি, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই বাচ্চাটা খুব খুশি, মাটির মধ্যে খেলছে। এবার এখানে দেখো লিখে দিয়েছি, ইতনি খুশি মুঝে আজ তক কবি নেই হুই। তার মানে বাচ্চাটা খেলছে এক কথা বোঝানোর জন্য যে খেলে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু দেখা গেল যে খেলতে খেলতে তার কেটে গেছে কোথাও, তখন কি মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল স্পোরগুলো থাকবে তার শরীরে কিন্তু ঢুকে যাবে, যার জন্য কি হতে পারে, টিটেনাস হতে পারে।
তোমরা অনেকেই দেখে থাকবে যে আমরা খেলতে খেলতে বা কোথাও কেটে গেলে টিটেনাস ভ্যাকসিন নিই। কেন নিই? যাতে এই রোগটা আমাদের শরীরে না হতে পারে। টিটেনাসের বাংলা হচ্ছে ধনুষ্টঙ্কার। ঠিক আছে, নেক্সট ডিরেক্ট ট্রান্সমিশন এর আরেকটা পার্ট হচ্ছে অ্যানিমাল বাইট। কোনো একটা অ্যানিমেল, সে যে কোনো হতে পারে, কুকুর হতে পারে, মাংকি হতে পারে, যে কোনো অ্যানিমেল, সেই অ্যানিমেলের যদি র্যাবিসের ভাইরাস, ঠিক আছে, সেই র্যাবিস ভাইরাস যদি বহন করে থাকে, তার লালাগ্রন্থির মধ্যে থাকে, সে যদি কামড়ায় তাহলে কিন্তু সেই র্যাবিস আমাদের শরীরে হয়ে যাবে। তোমরা এখানে একটা ছবি দিয়ে, মজার ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। এই কুকুরটা খেপে আছে, কুকুরটাকে দেখে ভয় পাচ্ছে, তা কুকুরটা বলছে আব তেরা কেয়া হোগা কালিয়া। ঠিক আছে, মানে বলতে চেয়েছি যে এখানে কুকুরটা এবার যদি কামড়ায় তাহলে এর কিন্তু র্যাবিসের ইনফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। এবার এই জন্য আমরা যারা বাড়িতে কুকুর পুষতে ভালোবাসি, তারা দেখবে যে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, যাতে কুকুরটা কামড়ালে বা আঁচড় দিলে কারোর ওই র্যাবিস না হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট ডিরেক্ট ট্রান্সমিশন থ্রু প্লাসেন্টা। অনেক সময় দেখা যায় যে জন্মের সময় মায়ের প্লাসেন্টা থেকে কি হচ্ছে, একটা ডিজিজ বাচ্চাটার হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় থ্রু থ্রু প্লাসেন্টা। তা কিরকম এক্সাম্পল? এক্সাম্পল এইচআইভি। ঠিক আছে, এইচআইভি, সিফিলিস, ঠিক আছে, এই দুটোই কিন্তু আমাদের বলা যেতে পারে প্লাসেন্টার মাধ্যমে এই ডিজিজগুলো ছড়িয়ে পড়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনডিরেক্ট ট্রান্সমিশন। ইনডিরেক্ট ট্রান্সমিশনটা কিরকম? যেটা আমি প্রথমেই বলেছি, ডিরেক্টটা হচ্ছে একজনের সংস্পর্শে আসার মাধ্যম, আর ইনডিরেক্ট কি হচ্ছে, যেটা আমার যদি কোনো অসুখ থাকে তাহলে আমার থেকে আরেকজনের ডাইরেক্টলি হচ্ছে না, কিন্তু কোনোটা মিডিয়ামের থ্রু হচ্ছে। যেমন বাই ভেক্টর, এখানে একটা ভেক্টর, ভেক্টর ধরো আমার ম্যালেরিয়া হয়েছে, এবার আমাকে কোনো একটা মশা কামড়ালো, সেই মশার মধ্যে কি আমি মশাটা যখন রক্ত খেলো, সেই রক্ত খাওয়ার সময় কি হচ্ছে, আমার শরীর থেকে ম্যালেরিয়ার যে তোমার প্রোটোজোয়াগুলো আছে, প্লাজমোডিয়াম ভাইরাস, সেটা তার সেই মশাটার মধ্যে চলে গেল। সেই মশাটা যখন আরেকজনকে কামড়াবে তখন কি করবে, সেই রক্তটা যখন আরেকজনকে কামড়াবে তখন তার মধ্যে শরীরের মধ্যে ইনজেক্ট করে দিল। এইভাবে আমার শরীর থেকে অন্য একজনের শরীরের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। কার মাধ্যমে? মশার মাধ্যমে। তাই এটাকে মশা একটা তাহলে ভেক্টর হলো। আর কি হতে পারে? যেমন মাছি, মাছি কলেরা ডিজিজ স্প্রেড করে, তাই এটাও কিন্তু একটা ভেক্টর। নেক্সট হচ্ছে এয়ারবর্ন ডিজিজ। এয়ারবর্ন ডিজিজ থাকে অনেক, যেগুলো বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ অনেক রকমের হতে পারে, যেমন ইনফ্লুয়েঞ্জা একটা বায়ুবাহিত রোগ হতে পারে। অবজেক্ট ফর্ম বা ফোমাইট বর্ন বলতে, ধরো কোনো একটা রোগী আছে, সেই রোগীটার যদি কোনো মানে জিনিসপত্র, তার ইউজ করা জিনিসপত্র, সে হতে পারে, দেখা গেল কোনো একজন রোগী আছে যার হচ্ছে স্কিন প্রবলেম বা স্কিন ডিজিজ আছে, বা তার রিং ওয়ার্ম আছে, এবার তার যদি টাওয়াল আমরা ইউজ করি, তার ইউজ করা জিনিস, সেই টাওয়ালটা নিয়ে আমি ইউজ করলাম, তার সেখান থেকে আমার হয়ে গেল। ঠিক আছে, অথবা কিরকম হতে পারে, একজন ব্যক্তি আছে যার দেখা গেলো ধরো টাইফয়েড বা হয়েছে, বা কিছু কোনো একটা ডিজিজ হয়েছে, সেই ডিজিজটা দেখা গেলো সেই যে খাবারের মধ্যে খাচ্ছে বা জিনিসটা খাচ্ছে, সেইখান থেকে কি হচ্ছে, সেখান থেকে সেই খাবারটা আমরা যদি খেলাম, ঠিক আছে, বা তার ইউজ করা জিনিসটা যদি আমরা ইউজ করলাম। বর্তমানে ধরো কথার কথা করোনা হচ্ছে, করোনাটা কি হচ্ছে, ধরো করোনা একজন রোগী আছে, সে কি করছে, জিনিস যেগুলো ইউজ করছে, ঠিক আছে, ধরো খাওয়ার যে পাত্রটা ইউজ করছে, দেখা গেলো তার মাধ্যমে যে ড্রপলেট গুলো তার মধ্যে পড়তেই পারে। এইবার সেই যে আমি ধরো খাওয়ার যে প্লেটটা, সেই প্লেটটার মধ্যে আমিও নিয়ে খেলাম, তাহলে তাহলে কি আমারও হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে অবজেক্ট বা ফোমাইট বন্ড। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়াটার বন্ড, যেটা জলের মাধ্যমে ছড়ায়। এক্সাম্পল যদি বলি কলেরা, ঠিক আছে, কলেরা কি হচ্ছে, কলেরা জলের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, নেক্সট এবার কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে যেগুলো আমাদের দরকার, যেমন হচ্ছে প্যাথোজেন, এ লিভিং অর্গানিজম হুইচ কজেস আ ডিজিজ। একটা লিভিং অর্গানিজম যে কি করে, অন্য ডিজিজ ঘটায়, তাকে বলা হয় প্যাথোজেন। এনি লিভিং অর্গানিজম যারা কি করে, অন্যের কি হচ্ছে ডিজিজ ঘটায়, তাকে বলা হয় প্যাথোজেন। নেক্সট হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট বলবো কাদের? অ্যান অর্গানিজম হুইচ গেটস ফুড অ্যান্ড শেল্টার ফ্রম হোস্ট। একটা ধরো এক্সাম্পল দিচ্ছি, একটা এ নামক একটা অ্যানিমেল আছে, এবার সে নিজের খাবার নিজে তৈরি করছে বা খাবার নিয়ে এসে খাচ্ছে। এবার বি যে, সে কি না খাবার তৈরি করতে পারে না, নিজের খাবার নিজের করার ক্ষমতা আছে, সে কি করছে, সেই এ নামক অ্যানিমেলটার খাবার দেখালো, থালায় খাবার দিয়েছে, তার খাবারটা খেয়ে নিচ্ছে।
বা তার বডির থেকে খাবারটা খেয়ে নিচ্ছে, তাহলে তাকে বলবো প্যারাসাইট। ঠিক আছে, প্যারাসাইট যার থেকে খাবার নিয়ে নেয় তাকে বলা হয় হোস্ট। দ্য লিভিং বডি on or inside which the disease produces and takes shelter, disease producing প্যারাসাইট যারা শেল্টার নেয় তাকে বলা হবে হোস্ট। যারা শেল্টার নিচ্ছে কার মধ্যে, একটা বডির মধ্যে, প্যারাসাইটটা যার মধ্যে শেল্টার নিচ্ছে অথবা খাবার যার থেকে নিচ্ছে তাকে বলা হবে হোস্ট। ঠিক আছে, প্যারাসাইট বলে রাখি, প্যারাসাইট দুই ধরনের হতে পারে, একটা ইন্টারনাল প্যারাসাইট হতে পারে, একটা এক্সটার্নাল প্যারাসাইট হতে পারে। ঠিক আছে, এক্সটার্নাল প্যারাসাইটের এক্সাম্পল যদি বলি, এক্সটার্নাল প্যারাসাইটের এক্সাম্পল হচ্ছে উকুন। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল প্যারাসাইট। ইন্টারনাল প্যারাসাইট কেমন, ইন্টারনাল প্যারাসাইট তোমরা পড়ে জানো হয়তো অ্যাসক্যারিস। অ্যাসক্যারিস হচ্ছে আমাদের শরীরের ভিতরে থাকছে। ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট। নেক্সট হচ্ছে ভেক্টর। ভেক্টরটা কি? ভেক্টর, ইট ইজ অ্যান অর্গানিজম which harbors a pathogen or may pass it on another person to cause disease। ওই যে মশার এক্সাম্পলটা, মশা কি করছে, আমার শরীর থেকে, আমার ধরো ম্যালেরিয়া আছে, আমার শরীরের থেকে রক্ত খেলো, রক্ত খেয়ে আরেকজনের শরীরে আবার রক্ত যখন খাওয়ার জন্য বসলো, তার শরীরে আমার থেকে ম্যালেরিয়ার জীবাণুটা তার শরীরের মধ্যে পৌঁছে দিল। তার কিন্তু নিজের কোনো ক্ষতি হলো না, সে জাস্ট পৌঁছে দিল, একে বলা হচ্ছে ভেক্টর বলা হয়। ঠিক আছে, এক্সাম্পল মশা, মাছি, এইসব। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ারটা কি? Carrier, it is an organism which itself doesn't harbor the pathogen but physically transmit it to another person। এ কি করে, নিজের হয়নি, এক কথা বলা যেতে পারে অ্যাসিমটোমেটিক। এর নিজের রোগ হয়নি, কিন্তু কি করছে, সে আরেকজনকে রোগটা ফিজিক্যালি ট্রান্সমিট করছে, তাকে বলা হয় ক্যারিয়ার। তোমরা অনেকে শুনে থাকবে যে হিমো হিমোফিলিয়ার ক্যারিয়ার। ঠিক আছে, হিমোফিলিয়ার ক্যারিয়ার একজন হচ্ছে, কিন্তু তার মানে তার শরীরে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু অন্য পরবর্তী জেনারেশনে তার ক্যারিয়ার হচ্ছে। একটা নাম বলে রাখি, টাইফাস মেরি। টাইফাস মেরি একজন ছিলেন। টাইফাস মেরি কি ছিল, টাইফাস মেরি হচ্ছে টাইফয়েডের ক্যারিয়ার ছিলেন। ঠিক আছে, তার রেস্টুরেন্টে যারা খেতে যেত তাদের প্রত্যেকেরই দেখা যায় যে একটা সময় দেখা যায় যে প্রত্যেকের টাইফয়েড হয়েছিল, তার মধ্যে কিন্তু কোনো সিমটম ছিল না। পরবর্তীকালে জানা গেল, দেখা গেল যে কিভাবে এই রোগটা ছড়াচ্ছে, তখন দেখা গেল যাদের যাদের এই রোগটা হয়েছিল তারা প্রত্যেকে ওই পার্টিকুলার রেস্টুরেন্টে খাবার খেত, এবং টাইফয়েড মেরি সেখানকার কুক ছিলেন। তা সেখান থেকে দেখা যাচ্ছে যে তিনি ক্যারিয়ার ছিলেন। ঠিক আছে, তার থেকে বিভিন্ন লোকের, তারা মানে বিভিন্ন লোকের কি হয়েছে, সেই রোগটা ছড়িয়ে গেছে। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যারিয়ার। নেক্সট হচ্ছে রিজার্ভার, অ্যান অর্গানিজম হুইচ হারবার্স প্যাথোজেন ইন লার্জ নাম্বার অ্যান্ড ডাজন্ট সাফার ইটসেলফ। যে কি করছে, লার্জ নাম্বারে প্যাথোজেন, ঠিক আছে, লার্জ নাম্বারে প্যাথোজেন কি করছে, ক্যারি করছে, কিন্তু বাট নিজের এর জন্য সাফার করছে না, তাকে বলা হয় রিজার্ভার। নেক্সট হচ্ছে এপিডেমিক, spreading a disease among a large number of people in the same place for some time, example plague। এপিডেমিক মানে হচ্ছে একটা পার্টিকুলার রিজিয়ন আছে, সেই রিজিয়নে কি হচ্ছে, দেখা যাচ্ছে অনেক লোকজনের কি হয়েছে, সেই ডিজিজটা ছড়িয়ে গেছে, তাকে বলবো আমরা এপিডেমিক। যেমন কি হচ্ছে প্লেগ। ঠিক আছে, নেক্সট এন্ডেমিক, এ ডিজিজ which is regularly found among a particular group of people, example goiter। দেখা যাচ্ছে যে কোনো একটা পার্টিকুলার গ্রুপ বা কোনো একটা রিজিয়নে সেই জায়গাতেই শুধু সেই ডিজিজটা দেখা যাচ্ছে বেশি, তাহলে সেটাকে বলা হবে এন্ডেমিক। দেখা যায় যে গয়টার, গয়টার হচ্ছে ভিটামিন, সরি ভিটামিন নয়, আয়োডিনের অভাবে হচ্ছে। পাহাড়ি রিজিয়ন্স যারা থাকে তারা দেখা যায় সেই সয়েলের মধ্যে আয়োডিনের অভাব থাকে, যার জন্য কি হচ্ছে, সেখানকার লোকেদের গয়টার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক আছে, সেই জন্য যাতে গয়টার না হয়, আমরা এখন কি লবণের মাধ্যমে আয়োডিন নমক খাই। ঠিক আছে, আয়োডিন সল্ট খাই। নেক্সট হচ্ছে প্যান্ডেমিক, এই ওয়ার্ডটার সঙ্গে সকলেই পরিচিত আমরা, এ ডিজিজ হুইচ ইজ ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। বর্তমানে আমাদের যা দেখতে পাচ্ছি কোভিড-19, পৃথিবীর প্রত্যেকটা দেশে কি হয়েছে, প্রত্যেকটা দেশে এই রোগটা দেখা যাচ্ছে। এমন কোন রোগ, সেই রোগটা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়েছে, এরকম যদি কোনো রোগ হয় তাকে বলবো আমরা প্যান্ডেমিক। এক্সাম্পল কি, কোভিড-19, এইডস, এই দুটোই কিন্তু প্যান্ডেমিক। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কাকে বলবো, injection of weak strain of specific bacterium in order to secure immunity against the corresponding disease।
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিনেশন নিয়ে দু ধরনের ভ্যাকসিনেশনের নাম আমরা সকলেই খুব বেশি শুনছি, কোভিশিল্ড, কোভ্যাক্সিন। এটা কিসের জন্য দেওয়া হচ্ছে? যাতে করোনা আমাদের না হয় বা হলেও তার প্রভাবটা কম পড়ে, সেই জন্য আমরা ভ্যাকসিনটা নিচ্ছি। কারণ কি, ভ্যাকসিনটা কি করবে, ভ্যাকসিন যদি আমাদের শরীরে পুশ করা হয়, তার জন্য যে ডিজিজটা মানে এই করোনা ডিজিজ, তার এগেনস্টে কি করবে, অ্যান্টিবডি তৈরি করে রাখবে আমার বডি। ঠিক আছে, আমার বডি আগে থেকে করোনা ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডিটা তৈরি করে রাখবে। এবার যদি করোনা ভাইরাস আমার শরীরে প্রবেশ করে, তাহলে আগে থেকে অ্যান্টিবডিটা তৈরি করা ছিল, তাহলে তার সঙ্গে ফাইট করতে সুবিধা হবে। আর যদি না অ্যান্টিবডিটা তৈরি করা থাকে, তাহলে কি হবে, আমার ওই শরীরে অ্যান্টিবডি তৈরি হতে দেখা গেল সময় নিল, তাহলে কি ওই ভাইরাসটা দেখা গেল তার মধ্যে অনেকটা ছড়িয়ে গেল। তখন কি হতে পারে, তার তার জন্য মানুষ মারাও যেতে পারে বা অনেকটা ক্ষতি হতে পারে। সেই জন্য ভ্যাকসিনেশনটা খুব দরকারি। ঠিক আছে, ইট ইজ অলসো কল্ড ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন বলা হচ্ছে কারণ কি, ইমিউনিটিকে আমাদের বুস্ট করা হচ্ছে, অ্যান্টিবডি, শরীরে অ্যান্টিবডি প্রডিউস করা হচ্ছে। কেন অ্যান্টিবডি প্রডিউস করা হচ্ছে, কিভাবে, বাইরের দিক থেকে অ্যান্টিজেন দেওয়া হচ্ছে, বাইরের দিক থেকে ফরেন মেটেরিয়ালটাকে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে আমার বডি কি করছে, অ্যান্টিবডি তৈরি করে রাখছে। ঠিক আছে, এটাকে বলা হয় ভ্যাকসিনেশন। এটা নিয়ে পরে আমি আরো ডিটেলসে ডিসকাস করব ইমিউনিটি পড়ানোর সময়। নেক্সট হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, দ্য পিরিয়ড বিটুইন এন্ট্রি অফ প্যাথোজেন ইনসাইড এ হেলদি বডি অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য সিমটমস অফ ডিজিজ। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ইনকিউবেশন, করোনার ইনকিউবেশনের টাইম দিয়ে দিয়েছে 10 থেকে 14 দিন, যে আমাদের এত থেকে এত দিনের মধ্যে আমরা, ধরো কথার কথা আমার মধ্যে আজকে ভাইরাস ঢুকলো, ঠিক আছে, এবার আমার মধ্যে ভাইরাস ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার সেই ভাইরাসটা ঢুকেছে, ধরে নিলাম করোনা ভাইরাসটাই ঢুকেছে, সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পারবো না। তার জন্য একটা টাইম লাগবে, একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে দেখতে পাবো যে আমি কতগুলো সিমটম বুঝতে পারবো। এই যে আমার শরীরে ভাইরাসটা এলো, তারপরে কি সেখান থেকে আমার অ্যাপিয়ারেন্স সিমটমস দেখা দিচ্ছে, নানা রকমের রোগটার সিমটম দেখা দিচ্ছে, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটাকে বলা হয় ইনকিউবেশন। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট নেক্সট আর কিছু নেই, আজকে ভিডিওটা এই অবধি। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবার সঙ্গে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আশা করছি এটা সকল ছাত্রছাত্রীদের ভালো ভালো লাগবে এবং উপকার হবে। শুধু স্কুলের ছাত্রছাত্রী নয়, এটা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদেরও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তা আমি ভিডিওগুলো মেইনলি এইভাবেই বানাবো যে কম্পিটিটিভ এক্সাম এবং তার সাথে সাথে স্কুলের এক্সাম দুটোই কভার করবে একসঙ্গে। ঠিক আছে, আজ এই অবধি, আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।